খোরশেদ আলম, আমার দেশ হলো বিক্রমপুর। আমি ব্যবসাতে শুরু করেছি আগে, তবে আমি টেক্সটাইলে জয়েন করেছি। আমি আরম্ভ করেছি 1972 সন থেকে টেক্সটাইলের সঙ্গে জড়িত। আমি টেক্সটাইলের ধরেন যত প্রকারের আপনার পণ্য বলেন বা বস্ত্র, সুতা, আমি বাংলাদেশের সব ধরনের কাপড় আমি তৈরি করেছি। যেমন মশারির কাপড়, গেঞ্জি, টি শার্টের কাপড় বলেন, ধুতি বলেন, শাড়ি বলেন, লুঙ্গি বলেন, বা যে কোনো ধরনের কাপড় প্রত্যেকটা ফ্যাক্টরি আমি করেছি। আমি করে এখন শেষ মুহূর্তে আমি দুটা স্পিনিং মিল নিয়ে আমি চলতেছি এই বয়সে। আর আমি এখন ধরেন কিছু কিছু অর্গানাইজেশনের সঙ্গে জড়িত আছি। যেমন আমি আপনার গভর্নিং বডি মেম্বার আছি। এক নম্বর হলো আহসানিয়া ক্যান্সার মিশন হাসপাতাল। আচ্ছা। 2 নম্বর আমি আছি যেটা হলো আপনার আমাদের একটা টেক্সটাইল কলেজ আছে, আপনি জানেন, নিটার। জি। সেই নিটারের গভর্নিং বডি আমি মেম্বার। বাহ, জি। এখানে আছি। এখন আমি যেগুলোতে আছি আরও, আমি নিটারের চেয়ারম্যান, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স। আচ্ছা। আমি আছি বিটিএমের ডিরেক্টর আছি। বিটিএমের ডিরেক্টরের সঙ্গে আমি আরও 2টা কমিটি, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছি। একটা হলো মেম্বারশিপ, দ্বিতীয়ত হলো লোকাল, আমাদের যে স্ট্যান্ডিং কমিটির আমি চেয়ারম্যান, যেগুলো আমাদের লোকাল স্থানীয়ভাবে যারা সুতা, কাপড়, রং বলেন, ডাইং বলেন বা ডাইং ফিনিশিং, এই ফ্যাক্টরিগুলো আমার তত্ত্বাবধানে। আচ্ছা। এগুলা প্রায় আমার আন্ডারে। এখানে 1800 প্রায় 1600 মিল আমার ইয়েতে আছে, বিটিএমের আন্ডারে। জি। আর আমি ধরেন আমার নিজস্ব ব্যবসা আছে, যেগুলা টেক্সটাইলের সঙ্গে আমি ট্রেডিংও করি, কিছু স্পিনিং উইভিং আছে, ইম্পোর্ট এক্সপোর্ট কিছু আছে। দ্বিতীয়ত হইল যে আমি এখন চায়না চেম্বারে, যেটা আছে বাংলাদেশ চায়না চেম্বারের বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছি। এটা আমি দেখতেছি আমাদের এখানে আপনি জানেন প্রায় 900-র মতো আমাদের মেম্বার। 900-র ভিতরে 700 হলো চাইনিজ আর 200 আমাদের বাংলাদেশি। তবে এই প্রতিষ্ঠানটা এখন একটা গুরুত্বপূর্ণ হিসাবে চলতেছে। আপনারা জানেন যে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য চীন দেশ একটা মস্ত বড় একটা দেশ, এবং এই দেশটা এরকম একটা টেকনোলজি নিয়ে তারা চলতেছে সারা বিশ্বে। এখন আপনার চাইনিজ কোনো প্রোডাক্ট ছাড়া আপনি কোনো প্রোডাক্ট আপনি কম্পিটিশনে আসতে পারবেন না, দামে আসতে পারবে না, টেকনোলজিতে আসতে পারবে না। তাদের এত জিনিসগুলো ভাবে তারা তৈরি করেছে দেশকে, যেটা আমাদের চায়নার উপরে নির্ভর করতে হচ্ছে। এখন এই মুহূর্তে যেটা হলো, আমি যে জিনিসটা দেখেছি, আর আমি চায়নার সঙ্গে ব্যবসাতে জড়িত 1987 থেকে, অ্যাকচুয়ালি 85, কিন্তু 87 থেকে আমার নিজস্ব একটা অফিস ওখানে ছিল। 2006 পর্যন্ত আমি ওখানে চায়নাতে আমি নিজে মেশিন তৈরি করে আমি বিদেশে এক্সপোর্ট করেছি। ভিয়েতনাম, টার্কি, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। আমি ওখানে মেশিনপত্র বানাই আমি এক্সপোর্ট করতাম তখন বিভিন্ন দেশে। আচ্ছা। তো ওইখানে আমি এই পর্যন্ত চায়নাতে 115 বার গিয়েছি। 115 বার? জি। আমি টোটাল আমি ধরেন 46টা দেশ ভিজিট করেছি শুধু টেক্সটাইল শেখার জন্য। বিভিন্ন দেশের বিভিন্ন টেকনোলজি। আমাদের দেশে আমি লেখাপড়া করলে আমি যেটা শিখতাম এটাতে আমি আর 46 গুণ বেশি করতে পেরেছি, কারণ হচ্ছে এক এক দেশের এক একটা টেকনোলজি। অবশ্যই। তো ওই টেকনোলজিগুলো করাতে আমার অনেক সময় নষ্ট হয়েছে, এবং বিভিন্ন মিল মালিক বাংলাদেশের, আপনারা জানেন নুমান গ্রুপের চেয়ারম্যান সাহেব আছেন, উনিও আমার সঙ্গে বিদেশে এরকম বহু মিল দেখতে গিয়েছেন, দেখেছেন, ওইখান থেকে অভিজ্ঞতা নিয়ে আসছেন, আমরা অভিজ্ঞতা নিয়ে আসছি। তো যাই হোক, এখন এইভাবে আমাদের সঙ্গে চায়নার সঙ্গে যে সম্পর্কটা, এটা আমরা আরও সুন্দরভাবে করে ব্যবসাটা আমরা বাড়ানোর জন্য চেষ্টা করতেছি। এখন বর্তমানে আমার 6টা ভিশন নিয়ে আমি এখানে আসছি। আমি ব্যস্ত, নিজের কাজকর্ম করতে পারি না, আর বয়স হয়ে গেছে, ভুলে যাই। তারপরও আমি 6টা জিনিস নিয়ে আমি কাজ করার চেষ্টা করতেছি। আমি তো স্যার অবাক আপনার এই এত স্টোরি শুনে, যে আপনি এতগুলো দায়িত্ব স্যার কেমনে পালন করেন, প্লাস আপনার নিজস্ব যে মিল কারখানাগুলো আসে সেগুলো তো মাস্ট আপনাকে ভিজিটে যেতে হয়, কর্পোরেট অফিস করতে হয়, তো সব কিছু স্যার কীভাবে আপনি সামলান, আমাকে একটু একটা টিপস দেন। এটা হলো একমাত্র, আমি মনে করি এটা আল্লাহরই একটা রহমত। আমি সকাল ধরেন 5:30 থেকে আমি রাত্র 9:30 পর্যন্ত কাজ করি।
এবং আমি এক মুহূর্ত সময় পাই না আমার বিভিন্ন এছাড়াও আরও কতগুলো বলি নেই আপনাকে। আমাদের যে নিটারে যে আপনার আমাদের নিয়োগ যেটা হয়, জি, যেখানে আমরা প্রফেসর বা টেক্সটাইল Academic, ইঞ্জিনিয়ার জি, জি। এগুলো নেই, জি, সেই ইন্টারভিউতে আমাকে রেখেছে। কারণ ওনারা বলতে চাচ্ছে যে আমরা যেগুলো নিচ্ছি সেগুলো হলো প্র্যাকটিক্যাল না, theoretical। অবশ্যই। আমাদের প্র্যাকটিক্যাল জানার দরকার, যেহেতু আপনি প্র্যাকটিক্যাল জানেন আপনি থাকতে হবে। অবশ্যই। তো ওই ইন্টারভিউ বোর্ডে আমাকে থাকতে হয়। এই ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমাকে দেখা যায় যে 30 জন 32 জন পর্যন্ত ইন্টারভিউ নিতে হচ্ছে, একদিন দুদিন সময় চলে যায়, আমাকে যেতে হয়। আর আমি বিটিএমের জন্য যথেষ্ট কাজ করতেছি। বিটিএমের জন্য আপনারা জানেন যে বিটিএমে আমাদের সত্যিকার অর্থে ধরেন আমাদের বিটিএমে বাংলাদেশ টেক্সটাইল মিলটা কিন্তু আসলে অনেকে জানে না এটা কি আছে। জি, বাংলাদেশ টেক্সটাইল মিলের আন্ডারে আপনার আমাদের যে বললাম যে 1800 মিলের মতো আছে, তার জি। ভিতরে আপনার 526টা হচ্ছে স্পিনিং মিল, জি, বাকিগুলো ডাইং, প্রিন্টিং, নিটিং, বেডশিট তৈরি করে আপনারা জানেন, জি, বা জি। বিভিন্ন জিনিসপত্র তারা তৈরি করতেছে। তাদের অবদান কিন্তু বিরাট বড় এবং অনেক লোকজন কাজ করে। জি। এখানে $23 বিলিয়ন ইনভেস্টমেন্ট করা আছে। জি, এখন আমাদের বিপদে এসে পড়তে হয়েছে কী জন্য? আমরা এখন এই মিলগুলোতে নিজেরা করতেছি, প্লাস কিছু দায়িত্ব নামাতে আমাদের এখন ঘুম হারাম হয়ে গেছে এই কারণে যে যখন সকালে ঘুমের থেকে উঠে দেখি যে আমার একটা মিল আমাকে একটা মেসেজ দিয়েছে, স্যার আমার ফ্যাক্টরিতে গ্যাস নাই, জিরো। আমি কিন্তু অত কিছু করতে পারবো না, কিন্তু উনি একটু সান্ত্বনা পায় আমাকে বলে। জি, আমরা হয়তো তিতাস গ্যাসের এমডিকে বা পেট্রোবাংলা চেয়ারম্যান সাহেবকে দেখাই যে দেখেন এই সাফার করতেছে। এখন বিগত আপনার ধরেন 4-5টা বছর যাবত গ্যাসের যে চরম সমস্যা, জি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। বা আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তিতাস গ্যাস বলেন বা পেট্রোবাংলা বলেন, এরা কিন্তু আমাদের দুঃখ বুঝতে চায় না। না, তবে একটা জিনিস আমি দেখেছি বিগত 5-6 বছরের ভিতরে যে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় মাহফুজুল কবির সাহেব বোধহয় মানে ছিলেন, জি, উনি কিন্তু আবার নিজে চোখে দেখতে গিয়েছিলেন। 3-4 জায়গায় গিয়েছিলেন দেখতে, যে অবস্থা দেখে আসে। জি, যদিও কিছু করতে না পারুক, করতে পারছে। উনি নিজে চোখে গিয়ে দেখছে যে এই মিলের গ্যাস নাই। মানুষ যে এতদিন বলছে এটা সত্যি, কিন্তু আজ পর্যন্ত কোনো দলেরই লোক, কোনো সরকারি বা বেসরকারি কেউ কোনো দিনও গিয়ে আমাদের দুঃখটা দেখে নাই যে আমরা যে বলতেছি, সংবাদ সম্মেলন করতেছি আপনাদের মাধ্যমে, জি, এত বলতেছি, কিন্তু তারা কিন্তু বিশ্বাস করতেছে না বা মূল্যায়ন করতেছে না। এই মূল্যায়ন না করাতে দেশের কী ধরনের চরম ক্ষতি হয়েছে এই হিসাব আপনাকে যদি আমি দেই, আমার 2 দিন লাগবে। স্যার এই আপনার একটু কথা শুনে আমার মানে একটা বেসিক প্রশ্ন মনে আসলো যে আমাদের সরকার যেহেতু মানে দেশের লোকাল মিলগুলোকেই প্রোভাইড করতে পারতেছে না গ্যাস, তো ওই রকম একটা অবস্থায় কিভাবে আমরা ফরেন ইনভেস্টমেন্ট, ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমরা এটা আমি আসতেছি আপনাকে। আপনি একটা মূল্যবান প্রশ্ন করছেন। আপনি যেটা করছেন এটাই কিন্তু আমার আসল বক্তব্য আসতো। জি, 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 কিন্তু আমি যেহেতু আপনি এখন করছেন এটা, যেটা শুনতে আগ্রহী আমরা, কারণ এটা হ্যাঁ এটা শুরু করবো তাহলে। হ্যাঁ অবশ্যই এটা বলেন, কারণ আচ্ছা। হচ্ছে আপনি প্রেসিডেন্ট হিসেবে আসেন যেহেতু বিসিসিআইতে, হ্যাঁ। তো আপনার তো একটা বড় দায়িত্ব যে আসলে ইনভেস্টমেন্ট। আপনি যেটা বলছেন এটা একটা সত্যিকারের মূল্যবান কথা। এই কথাটা আপনি কাকে বলবেন? আপনি যান বিডাকে, জি, যারা আছে ওই যে সংস্থাগুলা, জি, জি। সরকারের কাছে যান, ইপিবিতে যান, তারপরে বাণিজ্য মন্ত্রণালয় যান, কেউ কোনো কিছু বলতে পারবে না। এখন আসেন আপনার প্রশ্ন আমি একদম তথ্য ভিত্তিক দিব। জি, এখন বর্তমানে আমাদের বাংলাদেশে যতগুলা টেক্সটাইল মিল আছে, আপনি জানেন যে সবচেয়ে বেশি গ্যাস এবং বিদ্যুৎ দরকার হয় টেক্সটাইল মিলে। জি, গার্মেন্টসে কিন্তু অত লাগে না। জি, আচ্ছা, এগুলা খুব হেভি মেশিন, এগুলাতে লাগে। এখন আমাদের এখানে বর্তমানে আজকে 4 বছর যাবৎ আমাদের 35% গ্যাস শর্টেজ। আচ্ছা, আমাদের সত্যিকার অর্থে যে মিলে যে আমাদের উৎপাদন হওয়ার কথা বা আমরা যে প্রোডাকশনে যে করার কথা, সেখানে আমাদের 35% প্রোডাকশন বন্ধ। এই ডিউ টু গ্যাস, হ্যাঁ। ল্যাক অফ গ্যাস। আপনি হয়তো জানেন কিনা যে নাইস ডেনিম নামে একটা প্রতিষ্ঠান আছে জি, বাংলাদেশে। জি, জি, এই ভদ্রলোক 7 বছর বসেছিলেন এই ওনার প্রজেক্ট করে। ওনার প্রজেক্ট রেডি, ব্যাংকের থেকে টাকা নিয়ে ভদ্রলোক এই ফ্যাক্টরিটা রেডি করে বসেছিলেন গ্যাসের জন্য। এই গ্যাসের জন্য ফ্যাক্টরি বসেছিল 7 বছর। তার ব্যাংকের ইন্টারেস্ট হয়ে গেছে, যে টাকা নিছে সেই সমপরিমাণ
টাকা ইন্টারেস্ট হয়ে গেছে, বেচারি অসুস্থ হয়ে গেছে। ও মাই গড। কিন্তু আমাদের তো কোনো গ্যাস থেকে বলা হয় নাই যে আমরা আর কোনোদিন গ্যাস দিতে পারবো না। এই যে আপনি একটা প্রশ্ন করছেন বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে, জি পাগলের প্রলাপ আর কি। তাই তো যে আপনি আমার এখানে 35% উৎপাদন বন্ধ, এক্সিস্টিং যারা আছে তারাই হ্যাঁ পাচ্ছে তারা তাদের বন্ধ। এখন এর ভিতরে আপনি কি বলতেছেন বিদেশি বিনিয়োগ নিয়ে আসো। বিদেশি বিনিয়োগ নিয়ে আসবেন কি জন্য? আপনার এখানে কর্মসংস্থান করবেন, আপনি এটা করবেন সেটা করতে। আপনি কি চেয়ে দেখছেন যে আপনার বাংলাদেশের মিলগুলোর কি অবস্থা? তাই তো। আপনি কি কখনো এটা যাচাই করছেন যে আমার মিলগুলো চলতেছে কিনা? এটা আমি আগে দেখি। তো এখন আপনারা যে জিনিসগুলো করতেছে সেই জিনিসগুলো একদম ভুল। আমি আপনাকে এখন দেখাই আমার মিলের অবস্থাটা এই মুহূর্তে অনলাইন। এই অনলাইন আজকে হলো ডেট হলো 30/3, জি 11:44। জি আমার এখানে থাকার কথা 10, আমার এখানে আছে 6, আচ্ছা 4 কম আছে। জি এটা আজকে একটু তবু আমি দেখলাম এত দিনের ভিতরে। আমি আপনার এটাতে দেখালাম অনলাইনে। আমি যদি আরও এই ছবিগুলা যেগুলো আমি সবগুলা দিয়েছি বিভিন্ন মন্ত্রণালয়ে, তিতাস গ্যাসের যারা আছেন কর্তৃপক্ষকে, কখনো কিন্তু এগুলো নিয়ে কোনো দিনও আমাদের কাছে এগুলো নিয়ে আসে নাই যে আমার দুঃখটা কি। এখন আসেন, আমার যে ইনভেস্টমেন্ট করা আছে জি এই ইনভেস্টমেন্টের আমার 35% মেশিন বন্ধ থাকে গড়ে সবাইরই, জি কম বেশি মিলায়ে জি আমি দিতে পারতেছি না। আমার এই 35%-এর ব্যাংকের টাকা আমি বসায় বসায় আমার পকেট থেকে দিতে হচ্ছে ইন্টারেস্ট, জি পণ্য নাই। এখন আপনি বলতেছেন যে বিদেশিরা আসো, হুয়াংজু কি বলছে যে তারে একটা টেক্সটাইল মিল করতে দিবে। জি তাইলে আপনি তাকে একটা টেক্সটাইল মিল করতে দিবেন বাংলাদেশে, হ্যাঁ। তার মনে করেন এখন এখানে মিনিমাম 3 মেগাওয়াট থেকে 5 মেগাওয়াট বিদ্যুৎ লাগবে, গ্যাস লাগবে জি ক্যাপটিভের জন্য। তো আপনি কি আমারটা বন্ধ করে ওনাকে দিবেন? তাই তো। আপনি কি তো দিতে পারতেছেন না, তাহলে তাকে দিবে আমাকে কোথায়? আপনি দিতে পারতেছেন না, আপনি আবার আরেকজনকে আনতে চাচ্ছেন। আপনারা বসে বসে লোকজন ডাকাচ্ছেন, মিটিং করতেছেন, ইউজলেস। আমি বলবো অপচয়, টাকা অপচয়। আমাদের বলার দরকার নেই, এটা সরকারের টাকা অপচয়। আপনার আউটপুট দেখতে হবে। আউটপুট কি? আমি এখানে ইনভেস্ট করব, সরকারের আয় হবে, এরা বিদেশিরাও ইনকাম করে নিয়ে যাবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যেটাতে কোনো গ্যাস বিদ্যুৎ লাগবে না। যেমন আমি এখন বলতেছি, কি বলতেছি, আমি একটা চাইনিজ ব্যাংক চাই বাংলাদেশে। চীন দেশে একটা ব্যাংক দরকার। কি কারণে দরকার? দরকার 2টা কারণে। একটা হইলো যে আমাদের ব্যাংকের কাছে টাকা নাই, আমাদের অনেক মিল ওয়ার্কিং ক্যাপিটালের জন্য কাজ করতে পারতেছে না। এরা যখন ফান্ড নিয়ে আসবে 25,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা, এটা আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে তারা আমাদের টাকা দিবে। তখন এই মিলগুলোকে, এটাকে বলে সেকেন্ড মর্গেজ। আমরা সোনালী ব্যাংক থেকে নিছি বা একটা ব্যাংক, লোকাল ব্যাংক, বাকি টাকাটা ওর কাছ থেকে নিব, আমার মিলটা দাঁড়ায় যাবে। কেন? আপনার ব্যাংকে তো টাকা নাই, আপনার টাকা তো সব নষ্ট হয়ে গেছে, আপনারা আমানতকারী টাকা দিতে পারেন না, তা আর দিবেন কীভাবে? এই জন্য এই ব্যাংকটা চাওয়া। দ্বিতীয়ত হইল যে চাইনিজ, এখানে আমরা চীন দেশের যে কোনো জিনিস আনতে হইলে আমাকে এলসি করতে হয় US ডলারে, জি চলে যায় আমেরিকাতে। তখন আমার এখানে ব্যাংকিং চার্জ প্রায় অ্যাভারেজে সব মিলে 1 থেকে 1.5% আমাদের চার্জ বেশি হয়। আচ্ছা আমাদের মনে করেন $16 বিলিয়ন ইম্পোর্ট হয়েছে চায়না থেকে। এই $16 বিলিয়ন আপনি 1.2% কত দেখেন, শুধু ব্যাংক চার্জটা চলে গেছে। জি জি এগুলা কস্টিং কমাইতে হবে, যার জন্য আমরা চাচ্ছি একটা ব্যাংক আসুক। আমরা চীন দেশ থেকে যেসব পণ্য আনতে হয় এই চীনের ব্যাংকের মাধ্যমে আনবো, কস্টিং কম দেয়, প্লাস আমার টাকার সঙ্গে চায়না মুদ্রার আমরা বিনিময় করবো। আচ্ছা, কিন্তু স্যার ওই গ্যাস সমস্যাটা কিভাবে কি? তা এখন গ্যাসের সমস্যাটা, আমার কথাটা যেটা বললাম, এই কথাটা হয়তো গ্যাস কর্তৃপক্ষ মানবে না। আচ্ছা, আমি আপনাকে একটা রাস্তা দেখাই দিই। জি, একটা ওয়ে আউট তো লাগবে। হ্যাঁ, আমি একটা রাস্তা দেখাই দিই। সে রাস্তাটা কি? রাস্তাটা হইল যে আপনার যে তিতাস গ্যাস, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে তুমি এ পর্যন্ত বাংলাদেশে কতটা মিলকে, কতটা খেয়াল করে, জি কতটা মিলকে কত পরিমাণ গ্যাসের বরাদ্দ দিয়েছো, দ্যাট মিনস আপনি আমার নামে স্যাংশন করেছেন, নোট দিয়েছেন। যেমন আমি একটা এক্সাম্পল দিই আমারটা। আমার একটা মিলে আপনি দিয়েছেন মানে 37,080 ঘনফুট প্রতি ঘন্টায়।
আমার সঙ্গে আপনি চুক্তি করেছেন, চুক্তি করে এইটার যে 37,000 ঘনফুটের 3 মাসের বিলের অ্যাডভান্স টাকা আপনি আমার কাছ থেকে অ্যাডভান্স নিয়ে রাখছেন সিকিউরিটি। ওকে, ঠিক আছে, আপনি আমাকে এখন দিচ্ছেন 12,000 করে, 10,000 করে টাকা নিছেন আমার থেকে 3 গুণ, আমাকে দিচ্ছেন 3 ভাগের 1 ভাগ। আমাকে আর্থিকভাবে কন্ট্রাক্টের এইভাবে আপনি আমাকে এইভাবে আটকায় রাখছেন। তো আমি এই জিনিসটা এখানে পাচ্ছি না, আমার মিলটা চলতেছে না। তো এটার প্রোটেস্ট কি আপনারা? আমাদের কোনো প্রতিকার নাই। ওনারা বলতেছে গ্যাস নাই, কী করবো? তা আপনি দিলেন কেন? আপনি তো আমাকে সেফগার্ড দেওয়া উচিত ছিল। সেফগার্ডটা কি? যে আপনার মিলে কত গ্যাস লাগবে আমি আপনাকে দিতে পারবো কি পারবো না। জি। আর আপনাকে যদি আমি 37 দিয়ে থাকি, আমি আরেকজনকে দিব কেন? আমাদেরই তো দেশীয় মিলগুলোকে তো আপনি বিপদে ফেলাইছেন। জি। আপনি 35% আপনি হিসাব বাই করেন যে বাংলাদেশে কত গ্যাস দরকার, আপনি কত উৎপন্ন করছেন। জি। তাহলে কেন আপনি আমাকে আশ্বাস দিলেন? এক্স্যাক্টলি। আপনি আশ্বাস দেওয়ারই তো আমি করেছি। এত ইনভেস্ট করা হয়েছে। হ্যাঁ, আপনাকে আরেকটা কথা বলি, ইদানিং আজকে গত 2 বছর যাবৎ আমাদের বাংলাদেশে প্রায় $2 বিলিয়ন মেশিনারি আইসে ইনস্টলেশন হয়ে আছে। ইনস্টলেশন হয়ে আছে। হ্যাঁ, বিএমআরই করবে। বিএমআরই। গ্যাস আরো খারাপ অবস্থা, এইটা বন্ধ। তাহলে এই সরকারের সাথে আপনার এই না না, আমাদের কথা তো শুনবে না। আমরা তো বলি, আপনি দেখেন আমি এগুলা নিয়ে পেপারে কতগুলো লিখেছি। জি স্যার, এটা আমি দেখছি, কয়েকটা ইন্টারভিউ আমি দেখছি। এবং আমার এই পর্যন্ত ইন্টারভিউ ধরেন আল্লাহ মনে হয় যে 132টা অনেকগুলো ইন্টারভিউ আপনি জানেন। আমি তো সবগুলোতে বলি, শুনবে কে? আমি পার্সোনালি নিজে গেছি আপনার চেয়ারম্যান সাহেবের কাছে, যে এরা গেছে নিয়েছিলেন, খুব ভদ্রলোক, ভালো লোক, উনি দুঃখ প্রকাশ করতেন। যাই হোক, না পারলেও চেষ্টা করছে যে দেখো যাওয়া যায় কিনা, করা যায় কিনা। তো এখন হইল যে এই মুহূর্তে বিদেশি কোনো, আমি মনে করব বিদেশি কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারবেন না যদি পাওয়ার ভিত্তিক হয়, গ্যাস ভিত্তিক হয়। জি। একটাও না। আর যেগুলি কন্ট্রাক্ট করছে সেগুলো ক্যান্সেল করতে হবে। অবস্থায় নেই, কোনো অবস্থায় নেই। কারণ আপনি আমাকে আগে আমার নিজস্ব সম্পদ, নিজস্ব মিলগুলোকে আপনাকে সেফগার্ড দিতে হবে। অবশ্যই তাদেরকে বাঁচাতে হবে আগে। হ্যাঁ, আগে আপনি এটাকে দিবেন। এটা দেওয়ার পরে থাকলে তখন আপনি বলেন যে কত অ্যাক্সেস আছে। আপনি আমাকে বলেন না, আমি তো ইনভেস্ট করতে পারি। এক্স্যাক্টলি। আমার তো এখানে যে জিনিস আছে, দেওয়া আছে, আমি তো এখানে আরো 20% ইনভেস্ট করার মতো আমার ক্যাপাসিটি আছে। কিন্তু আমি পাবো কোথায়? গ্যাস পাবো কোথায়? বিদ্যুৎ পাবো কোথায়? এই জিনিসগুলা সরকার বা আমাদের যারা এইসব ব্যাপারে চিন্তা করেন বা যারা বিশেষজ্ঞ, তারা কখনো এই জিনিসটা খতিয়ে দেখেন না যে আসলে আমার সঙ্গে আপনার কি কথা আছে, আপনি কি দেওয়ার কথা, আমাকে কি দিচ্ছেন, কি দেন নাই। স্যার, তাহলে এই যে মানে আপনাদের যে টেক্সটাইল বডিজগুলো, বিটিএমএ আছে, বিজিএমই আছে, বিকেএমই, এরা বেসিক্যালি এদেরই তো এই মুভমেন্টটা করা উচিত যে এই অবস্থা, এটাকে ওয়ে আউটও দেওয়া উচিত বা সলিউশনটা তো এদের কাছ থেকে আসা উচিত, কারণ তারা তো হয়তো এতটা টেকনিক্যাল না। সো এই জিনিসগুলো কি সাপোর্ট দিয়ে ওদের কাছ থেকে? একটু কথা বলি, আপনি অবশ্যই জানেন যে স্পিনিং মিলে কিন্তু অত্যাধিক পাওয়ার এবং গ্যাস লাগে। গার্মেন্টস যেমন বিকেএমএ, ডিজিএমএ, ওনাদের কিন্তু খুব বেশি কনজাম্পশন কম। তবে বিকেএমএতে কিছু লাগে, ওনাদের কিছু ড্রাইং আছে, নিট ড্রাইং আছে। আর ডিজিএমএ তো গার্মেন্টস, শুধু যদি গার্মেন্টস হয় তাহলে তো গার্মেন্টসের পাওয়ার লাগে, শুধু অত লাগে না। তো এই জিনিসটা একটা সার্ভে করার জন্য আপনার মাধ্যমে আমি সরকারকে বলবো, প্রতিটা মিল একটা সার্ভে করে, যেটা আপনি স্যাংশন দিয়েছিলেন আমাকে, বরাদ্দ যেটা দিয়েছেন যে আমাকে কত দিবেন, আপনার সঙ্গে কন্ট্রাক্ট, আমার এগ্রিমেন্টটা একটু দেখার জন্য যে আমাকে কত দেওয়ার কথা, আমি কত পাচ্ছি। এই জিনিসটা কিন্তু একদম সহজ। এবং আমি যদি দেখাই, আপনি সময় 1 মিনিট আমি একটা সময় নিয়ে একটা জিনিস দেখাই, আপনি এখনই বুঝতে পারবেন আমার যে বিলটা আছে, গ্যাসের বিল আসতেছে না, সেই বিলের ভিতরে উপরে এক জায়গায় লেখা আছে আমি কত % গ্যাস পেয়েছি। সেখানে লেখা আছে 38%, 52%। তাহলে আর গ্যাস কোথায় আমার? আমি মিথ্যা বললে? আপনি তো বিলের উপর লিখে দিয়েছেন, আপনি লিখে দিয়েছেন যে এই যে আপনার এই মাসে গ্যাসের বিল এত আসছে, ইউজেস অফ পার্সেন্ট 52। তাহলে আর আমার বাকিটা কোথায়? আমি কি কম করছি নাকি আমি পাইনি দেখে করি নাই? তো এখন আমি বলবো, সর্বপ্রথম বাংলাদেশের মান, সম্মান, ইজ্জত যদি আপনি রক্ষা করতে চান, আপনি বিদেশি কোনো বিনিয়োগকারী, বিশেষ করে যেই খাতে আপনার গ্যাস বিদ্যুৎ লাগবে, এই ধরনের কোনো মিলকে কোনো আমন্ত্রণ জানাবেন না।
তাই তো। আমি রিকোয়েস্ট করব, ভুল করবেন না, দেশের ইজ্জত নষ্ট করবেন না। আপনাদের কাজকর্ম কি করবেন না করবেন সেটা অন্য জিনিস, কিন্তু ভুল তথ্য দিবেন না, দেশের ইজ্জত নষ্ট করবেন না। কারণ আপনি নিয়ে আইসা তাকে নিয়ে আসলেন, তো ইমেজেরও তো ব্যাপার আছে না, একটা দেশের ইমেজ। ইনভেস্ট করলো, আপনি গ্যাস নেই, বিদ্যুৎ নেই। আমার এখানে একজন মেম্বার আছে, আজকে 6 বছর যাবত আমাকে এই মেসেজ দিচ্ছেন, আপনি দেখাবো, 6 বছর হয়েছে সে গ্যাস পায়নি। আমার চায়না চেম্বারের মেম্বার, চাইনিজ, ইনভেস্ট করছে। তাহলে এই যে আমরা রেডিওতে টিভিতে যে দেখি যে যেমন লাস্ট ইয়ারের বিডার যেই সামিট করলো, এগুলা আমি আবার হাজার হাজার মিলিয়ন, আমি আবার শুনতেছি বিডা চায়নাতে অফিস করবে ইনভেস্টমেন্ট আনার জন্য। আপনি কত ইনভেস্টমেন্ট চান? আমাকে দেন ইনভেস্ট করতে। আমি একটা স্পিনিং করব, আমাকে দেন, গ্যাস দেন আগে। তো আমাদের কথা হলো কি, এসব ভুল তথ্য দিয়ে সব মানে মানুষকে বিভ্রান্ত করা উচিত হবে না। আপনারা যে যেখানে আসেন, আমি বলবো প্রত্যেকটা লোককে সঠিকভাবে একটা জিনিস যাচাই করে সর্বপ্রথম বের করা। যেমন আপনাকে বের করতে হলে কী করতে হবে, আপনার জন্ম তারিখ বাই করতে হয়, আপনার ঠিকানা বাই করতে হয়। আপনার সঙ্গে তিতাস গ্যাসের আমার একটা চুক্তি আছে, চুক্তিটা বের করে আপনি দেখেন এখানে আপনি আমার। কিন্তু এই যে এক্সট্রা সার্ভেটা, এটা কি তিতাস গ্যাসের সে তো নিজে থেকে করবে না? কে করবে সেইটা? ধরেন যেহেতু আপনাদের প্রয়োজন, আপনারাও একটা কিছু একটা সিস্টেম। আমাদের কথা তো তারা মানবে না, আমার কাছে তো রেকর্ড নেই। আমি একটা একটা করে কয়টা করবো, 1 নম্বর। 2 নম্বর, দেখেন ওনারা এই যে 35% আমাকে গ্যাস কম দিচ্ছে, ওনারা কিন্তু আমার এই 35%-এর 3 গুণ মানে কিন্তু সিকিউরিটি নিয়ে রাখছে। আপনি বুঝতে পারছি কিনা? আমার 37,080 ঘনফুটের 3 মাসের টাকা নিয়ে রাখছে। এখন আমাকে মাসে দিচ্ছে 14,000, 15,000, 16,000, 20,000 টাকা তো নিচ্ছেন আপনি আমার। এখন ওনাদের সাথে কথা বলার প্রেক্ষিতে ওনারা কি বলে, এটা জবাব কি দেয়? তারা জবাব বলে যে আমাদের গ্যাস নেই। গ্যাস নাই। সো এই গ্যাস নাই, এই 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 স্টেটমেন্টের এগেনস্টে আপনাদের কি স্ট্যান্ড? যে গ্যাস নাই, ওর তো বলে দিল গ্যাস নাই, গ্যাস নাই। আবার এখানে আমাকে বলতেছে গ্যাস নাই একটা অর্গানাইজেশন, আরেকটা অর্গানাইজেশন বলতেছে আমরা বিদেশ থেকে বিনিয়োগকারী নিয়ে আসতেছি, আমি সেমিনার করব, আমি চায়নাতে অফিস করব, আমি মানে ইনভেস্টমেন্ট নিয়ে আসবো। এটা মানে সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে পুরো জিনিসটা। আমাকে তো ওটি জানার দরকার। এগুলো বলতে গেলে আমাদেরকে অনেক সময়। কিন্তু স্যার এই গ্যাস নাই, এইটার কি অল্টারনেটিভ কি থাকতে পারে? এটার অল্টারনেটিভ কিছু নাই। কারণ হয়েছে কি যে শোনেন, যারা ক্যাপটিভ করে, আপনার অভিজ্ঞতা তো আছে, ক্যাপটিভ কিন্তু হয় একটা জেনারেটর কিনতে হয়। জি। একটা জেনারেটরের দাম 5 কোটি টাকা, 10 কোটি টাকা। একজনের একটা গ্রুপে আছে মনে করেন 160টা জেনারেটর, নোমান গ্রুপের টোটাল মিলিয়ে। আপনি জানেন কত হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট? আপনি এখন নতুন কি করবেন? এই টাকা তাহলে ইনভেস্টমেন্ট কেন করছেন? এইটা। আর দ্বিতীয়ত হইল আরেকটা জিনিস আছে, সেটা অন্য প্রসঙ্গ। একটা জিনিস বাংলাদেশের আমি বহু দেশে দেখেছি, 46টা দেশে ঘুরেছি, তার ভিতরে প্রায় 30টা দেশের আমি এই যে এক্সপোর্ট প্রসেসিং জোন যাকে বলে, ইপিজেড বা যারা বিদেশি বিনিয়োগকারী, ওইখানকার প্রজেক্টগুলো আমি দেখেছি কিভাবে করে। সেটা কিন্তু করার সিস্টেমটা হইল যে আপনি প্রথম তারা নিজেরা একটা এলাকা সিলেক্ট করে আপনি ডেভেলপ করবেন। আপনি এখানে কি দিবেন? ডাইং ফিনিশিং। আপনি এখানে সেন্ট্রালি বয়লার দিবেন, আপনার কোনো ফ্যাক্টরিতে বয়লার লাগবে না। আপনি সেন্ট্রালি ইটিবি দিবেন, সব কিছু রেডি করে আপনি ডাকবেন, পেপারে দিবেন, টিভিতে দিবেন, বিদেশি পেপারে দিবেন যে আমার এই এলাকায় এখানে 1700 ফ্যাক্টরি দেওয়া হবে উইদিনে 5 মান্থস। উনি আসবে, বিল্ডিং করবে, সব রেডি, রাস্তা বানানো থাকবে, সব রেডি থাকবে। কিন্তু আপনার এখানে কি, আপনি তো জায়গায় কিনেন নাই। আজকাল এত বছর হয়েছে, কোন প্রজেক্টটা আপনি 100% ফুলফিল করে দিচ্ছেন? আমাদের বলা হয়েছিল 100টা অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল করবেন, কটা করছেন এই পর্যন্ত? কোনটা একদম 100% কমপ্লিট করে দিচ্ছেন যাতে বায়াররা খুব খুশি হয়েছে? তো এগুলা বলে কোনো লাভ নাই। দেখেন আমি একটা বলি, আদমজি জুট মিলটা, এটা প্রস্তাবকারী কিন্তু সর্বপ্রথম আমি, যে এখানে একটা মানে অর্থনৈতিক অঞ্চল করা হোক। আমি এটার উপরে আর্টিকেল লিখলাম এবং ওইখানে পরামর্শ দিলাম কিভাবে করবে। কিছুদিন পর দেখা গেল আমাকে ফোন করলো যে আপনি এগুলা কোথায় পাইলেন, বুদ্ধি টুদ্ধি এগুলা কীভাবে দিলেন, কোথায় জানলেন? আমি বললাম যে ঠিক আছে, বলে আপনাকে ডাকবো। যাই ডাকে নাই, তারা করছে। করার পরে দেখি তারা ঠিকই করছে, নিট ডাইং আদমজি জুট মিল। আপনার ইটিবি দেয় নাই, সেন্ট্রাল ইটিবি দেওয়ার কথা ছিল, সেন্ট্রাল বয়লার দেওয়ার কথা, স্টিম
কারো বয়লার লাগবে না। ওইখানে এখন মনে করেন 50টা ফ্যাক্টরি, 100টা ফ্যাক্টরি 100টা বয়লার কিনতে হয়েছে। আমি বলছিলাম আমি একটা সেন্ট্রাল বয়লার দিব, সবাইকে লাইন দিব। সিস্টেমটা কি, ওইটার ভিতরে আপনার একটা ছোট একটা স্ট্যান্ড থাকবে, ট্রাকে মাল আসবে, সবাই মাল এখানে নামবে, আপনার ফর্কলিফট লাগবে না। প্রত্যেকে ফর্কলিফট কিনে, আমার ওখানে সেন্ট্রালি ফর্কলিফট থাকবে। জি জি, এগুলো শিখতে হবে, জানতে হবে। এক্স্যাক্টলি। আপনি তো কি দিবেন, তারে কম্পিটিশন করার মতো সুযোগ দিবেন সস্তা বানানোর জন্য। তাই তো। আজকে চায়না এখানে আসবে কি জন্য? চায়নাতে আমাদের থেকে 28% কস্টিং কম, এবং হয়তো এই শেয়ারিং এর মাধ্যমে অনেক কষ্ট ওই জন্যই কম। তো আমার এখানে তো নাই, আমরা তো পারতেছি না আমি। তো আমাদের এখন সরকারের কাছে সর্বপ্রথম আমাদের কথা হইল, আপনারা সত্যিকার যদি দেশকে ভালোবাসেন, দেশীয় মিলকে যদি বাঁচাতে চান, সর্বপ্রথম আপনারা সার্ভে করেন যে কতগুলা মিল গ্যাসের জন্য বন্ধ আছে, বিদ্যুতের জন্য বন্ধ আছে। বিদ্যুৎ তো চলবে না, কারণ আমাদের যে নিরবিচ্ছিন্ন দরকার, সে নিরবিচ্ছিন্ন তো না। জি না, আমাদের দরকার এরকম, যেটা আপনি জানেন যে আমাদের টেক্সটাইল মিল মেশিনগুলো এখন সম্পূর্ণ ইলেকট্রনিক্সের উপরে। যদি কোনো কারণবশত বিদ্যুৎ যখন চলে যায় আবার বাড়ি দেয়, তখন ইলেকট্রনিক্স পার্ট আমার জানেন আপনি, আপনার এখন একটা মেশিন আজকে প্রায় 14 দিন যাবৎ বন্ধ, ইলেকট্রনিক্সের পাঁচটা পুড়ে গেছে, ওইটা আমাদের বিদ্যুতে চলে। টোটাল আমার একটা ড্রয়িং মেশিন, টয়টা মেশিন বন্ধ, বাংলাদেশে পাওয়া যাচ্ছে, পাগল হয়ে গেছে। তো কোটি লক্ষ লক্ষ টাকা ইলেকট্রিসিটি ফ্যাক্টরির জন্য। হ্যাঁ, ওকে, এই ইলেকট্রনিক্স পার্টসগুলো পুড়ে যায়। আমাদের ছবি আছে, আপনাকে আমি দিব। তো এইভাবে আমাদের অনেক কিছু ক্ষতি হচ্ছে। তো যাই হোক, আমরা চাই সরকার যেন এগুলো সত্যিকার অর্থে, যদি যারা ভালোবাসেন দেশকে, এই জিনিসগুলো দেখা যে কীভাবে আমাদের দেশ। আশা করি যেহেতু নতুন সরকার আসছে, ইলেক্টেড গভর্নমেন্ট, আশা করা যায় যে এরা, আমরাও আশা করি, কিন্তু এখন কথা হলো আমরা কিন্তু কোনো মানে শেষ ফল দেখি না, পজিটিভ নোট এখনো পাওয়া যাচ্ছে কেন। না। আসল হইলো যে আমাদের উচিত ছিল, আমার ব্যক্তিগত মত, বিডার চেয়ারম্যান সাহেবকে আমি একটা মিল দিতে চাই বাংলাদেশ, আমার মিলটা ওনাকে দিয়ে দিব মালিকানা। হ্যাঁ, উনি চালায় দেখুক, যে কি অভিজ্ঞতা অর্জন করুক যে বাংলাদেশে মিল করতে হলে আমার কি কি দরকার। এক্স্যাক্টলি। হাতে কলমে জ্ঞান না থাকলে তো স্যার এটা সম্ভব না। শুধু আপনি মুখে বলেন, উনি দৌড়তেছে যে অনেক ইন্ডাস্ট্রি আসতে হবে, বাইরে আসবেন যে আমার একটু গ্যাস নেই, আপনি আমাকে বলেন, আমি দুটো ইন্ডাস্ট্রি। ইটস এ বেসিক কোয়েশ্চেন স্যার। এটা এই বেসিক কোয়েশ্চেনের অ্যান্সার না জেনে কিভাবে আমি অন্য ইনভাইটেশন করি বা দাওয়াত দিই, আমি বুঝতে পারতেছি না। এগুলো তো পরবর্তীতে বিপদ হবে বাংলাদেশে, কারণ হচ্ছে এরা বিদেশ থেকে টাকা নিয়ে এসে ইনভেস্ট করবে, উনিও গ্যাস পাবেন, আমিও গ্যাস পাবো না। হ্যাঁ, এটা তো একটা, হ্যাঁ, আপনি দেন, আপনি এখন আনতে পারেন যেগুলাতে আপনার আইটি আসেন ভালো, যেগুলাতে গ্যাস বিদ্যুৎ লাগবে না। তারপরে আপনি ধরেন সোলার প্ল্যান্ট করতে পারেন এখানে, ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং, এগুলো করেন। কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখতে হবে, কিন্তু টেক্সটাইলের জন্য কোনো ইন্ডাস্ট্রি বাংলাদেশের দরকার নেই। একটা দরকার আছে, বিরাট বড় একটা প্রজেক্ট লাগবে সবচেয়ে বাংলাদেশের জন্য দরকার, যেটা বাংলাদেশে নাই। ম্যানমেড ফাইবারের একটা প্রজেক্ট দরকার, 12,000 কোটি টাকা লাগবে। এটা মানে এখন বর্তমানে যত কাপড় আপনারা ইউজ করেন, 72% ইউজ হয় ম্যানমেড ফাইবার, আমাদের দেশে নাই। আচ্ছা, র মেটেরিয়াল আমরা সবই পুরোটা ইম্পোর্ট করে আনি। পুরোটা ইম্পোর্ট, সারা বিশ্বে ইম্পোর্ট করে। ইন্ডিয়াতে আছে 13-14টা, চায়নাতে, বাংলাদেশে একটাও নাই। এই একটা প্রজেক্ট আনতে হবে, সেখানে 5 মেগাওয়াট বিদ্যুৎ লাগবে, 300 বিঘা জমি লাগবে, আর আপনার 12,000 কোটি টাকা লাগবে। এটা হইলে তো এটা কতটুকু প্রোডাকশন দিতে পারে, মানে যা দিবে তাতে আমাদের যা এখন ইনপুট হয় তার 50% কভার হয়ে যাবে। আচ্ছা স্যার, আরেকটা বিষয় একটু আলাপ করতে চাই আপনার সাথে। আপনি যেহেতু চায়না চেম্বারে আসেন অ্যাজ এ প্রেসিডেন্ট, আমাদেরকে একটু বলবেন যে টেকনোলজি ট্রান্সফার, চায়না যে এত উন্নত, আমরা আসলে ওদের কাছ থেকে কি পেতে পারি, বা কিভাবে আমরা এই ট্রান্সফারিংটা বাংলাদেশে সম্ভব? এটা আমি আপনাকে বলছি যে আমি এখন 6টা প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই। একটা বলছি আপনাকে ব্যাংক, 2 নম্বর হলো যে আমাদের দেশে ভালো কোনো স্কিল্ড টেকনিশিয়ান নাই চায়না মেশিন চালানোর জন্য, চায়না টেকনোলজি যাওয়ার জন্য। আমরা বলছিলাম যে এখানে আমরা বিভিন্ন এলাকায় 20টা পলিটেকনিক্যাল স্কুল করব, চাইনিজে ট্রেনিং দিবে, এই লেবারগুলো এইখানে আমাদের কাজে লাগাবো। অথবা না হইলে বিদ্যুতের জন্য যদি চাইনিজরা ফ্যাক্টরি করতে না পারে, এই লোকগুলা তারা চায়নাতে নিয়ে যাবে। হ্যাঁ, তো এখন ধরেন আমাদের এই জিনিসগুলো। আর দ্বিতীয়ত হইল যে দেখেন, আমরা চাইনিজ সরকার আমাদেরকে এখান থেকে এক্সপোর্ট করার জন্য 100% ডিউটি ফ্রি বাংলাদেশি পণ্য। আমরা পারতেছি না কেন?
আজকে চীন দেশ থেকে আমাদের ইনপুট হয় 16 বিলিয়ন, আর আমাদের আসে 600 মানে 700 মিলিয়ন। এখানেও একটা ব্যাপার যে এই ট্রেড ডেফিসিট আমরা কিভাবে কমাবো? পারতাছি না, কারণ হচ্ছে এখান থেকে আমরা কিছু কিছু জিনিস দিতে পারতাম, কিন্তু আমাদের অভিজ্ঞতার জন্য আমরা পারতেছি না। কিছু কিছু জায়গায় যেমন আপনার আমাদের এখান থেকে আম যাওয়া, গত বছর তো আম গেল, আম গেছে, তারা আম নিবে না, কারণ কোয়ালিটি না কি জানো না, আমাকে বলছে তারা আম নিয়েছিল, আমের উপরে যে কষগুলো পরিষ্কার করে দেয় নাই, হাতে দললি লাগে, তখন তারা বলছে এটা চলবে না, নিচে অল্প 5,000। কিন্তু এগুলো বড় একটা মার্কেট আছে, তারপরে আপনার এই কাঁঠালের একটা বড় মার্কেট আছে, ফিশারিজ আছে, এইসব পণ্য আমরা এখানে করতে পারি, কিন্তু এগুলো এই টেকনোলজিতে হবে না, পারবেন না আপনি। কারণ হচ্ছে ওদের ওইখানে মাছের চাষ করে, ওরা 8 থেকে 9 মাসের ভিতরে মাছ বড় করে ফেলায় 2 কেজি, আমাদের এখানে 3 বছর লাগে। কারণটা কি? টেকনোলজি। ওরা পানি উঠাই অক্সিজেন দেয় পানিতে, তো ওদের টেকনোলজি আমাদের থেকে আকার জমি বেশ কম। এটা ওইগুলোই তো ট্রান্সফার দরকার। আমি তো অনেক চেষ্টা করছি, আমি যে 115 বার গিয়ে আমি একটুখানি আনছি বাংলাদেশে। একটা স্পিনিং মিল, আপনি তো জানেন স্পিনিং মিল সম্পর্কে আছে চায়নাতে। একটা যে স্পিনিং মিলটা আমি গেছি দেখতে, সেটাতে আপনার 108 জন লোক কাজ করে টোটাল স্পিনিং মিলে। সেই জিনিসটা আমাদের বাংলাদেশে 1000 লোক লাগে। জি স্যার। এইটাকে আমি চাইনিজ টেকনোলজি বহু বছর চেষ্টা করে এখন আমারটা আমি নিয়ে এসেছি 461 জনে। আগে কিরকম ছিল এখানে? আমার এখানে 900 ছিল। আচ্ছা, তো অলমোস্ট অর্ধেক করে ফেলছেন। করছি, আরও করতে হবে, কিন্তু পারতেছি না। কেন? আমাদের অভ্যস্ত না। ও অন্য মিলে গেলে বলে স্যার ওইখানে তো এটা করতে হয় না, কিন্তু সে কিন্তু বেতন বেশি পাচ্ছে। তো এই টেকনোলজি আমাদের দরকার। হ্যাঁ, আমার এখানে আপনি অন্য মিলে যে লোক বেতন পায় 14,000 টাকা, আমার এখানে পায় 19,000 টাকা, বেতন বেশি পাচ্ছে। আচ্ছা, তো আমাদের ওই টেকনোলজিতে না যেতে পারলে হবে না। চাইনিজ টেকনোলজি আপনি যেটা বলছেন ট্রান্সফার করা ওদের টেকনোলজি, এটা ছাড়া আপনি দেশ উন্নতি করতে পারবেন না, কোনো জিনিস বানায় বেচতে পারবেন না, আপনার কস্ট বেশি। কস্ট কমায় আনতে হলে একমাত্র চাইনিজ টেকনোলজি লাগবে। স্যার, তাহলে এই যে ট্রেড ডেফিসিটের ব্যাপারটা চায়নার সাথে এটা হলো আমরা বাড়াবো। এটা বাড়ানোর জন্য আমি সরকার চায়না এমবিসির কাছে চেয়েছি যে আমাদের বাংলাদেশের জন্য 20টা আউটলেট দেওয়ার জন্য চায়নাতে। 20টা আউটলেট? হ্যাঁ, আমাদের প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ নামে আমরা প্রোডাক্টগুলা ওইখানে পাঠাবো। আচ্ছা, আর এছাড়া চাইনিজ গভর্নমেন্ট আমাদেরকে আমাদের দেশীয় প্রোডাক্ট প্রমোট করার জন্য কি দিবে আশা করি। আমরা আসলে কি, আমরা এতদিন আসল জায়গা মতন চাইতে পারি নাই। আচ্ছা, আমাকে তো কার কাছে চাবো আমি? আমার কিছু দরকার হলে আমার বাবার কাছে চাইতো, বাবা আমার টাকা দেন। তো আমার একটা দেশ যার সঙ্গে ব্যবসা ঘাটতি আছে, ওনারা জানে এবং ওনারা দিবে। এই জিনিসগুলো আমরা আগে করিনি, এখন আমরা লিখিত আকারে দিচ্ছি, এমবিসিকে জানাচ্ছি। আমরাও চেষ্টা করতেছি বিভিন্নভাবে আমাদের প্রোডাক্টটা ওই দেশে নেওয়ার জন্য। কিভাবে যেতে পারে, কিভাবে আমরা মার্কেটিং করতে পারি, কিভাবে সহজ করতে পারি, এগুলোর জন্য আমরা কাজ করতেছি।